Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution. TWS এর সকলকে স্বাগত। সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ সেকেন্ড উইকের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা একদমই এক্সাম ওরিয়েন্টেড। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, যেখানে আমরা 5th ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে ইম্পর্টেন্ট সাম্প্রতিক ঘটনা আলোচনা করব ফর অল কম্পিটিটিভ এক্সামস। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ক্লাসটি আমার সকাল 7টার সময় হয় প্রতি সানডে, এবং এর যে কমপ্লিট প্লেলিস্ট সেটি তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে যদি কেউ মিস করে থাকো। আর এটির যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের মধ্যে এর পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। আর ফর পেইড ব্যাচ আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে 15 জানুয়ারি থেকে। তার জন্য তোমরা TWS যে একাডেমি অ্যাপ রয়েছে সেটা অবশ্যই মোবাইলে ইনস্টল করে নেবে। তোমাদেরকে জানিয়ে রাখি, নতুন আমাদের ফাউন্ডেশন ব্যাচ, যেখানে সমস্ত বিষয় 4টি সাবজেক্ট জিকে, জিএস, ম্যাথস, রিজনিং এবং ইংলিশ সিলেবাস অনুযায়ী ক্লাস, লাইভ এবং রেকর্ডেডের সুবিধা, সোম থেকে শনি প্রত্যেক দিন কিন্তু আমরা কোনো না কোনো সাবজেক্টের ক্লাস প্রোভাইড করব। তো 15ই ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে, তো অবশ্যই নিজেদেরকে এনরোল করে নাও। একদমই মাত্র নমিনাল ফিস থাকে আমাদেরকে, 5 মাস তোমাকে পড়ানো হবে, 5 মান্থের এটি একটি ব্যাচ, এবং এই ব্যাচের প্রাইস হচ্ছে 1399। বর্তমানে আমাদের ডিসকাউন্ট চলছে, যার মাধ্যমে 1399-এ 5 মাসের জন্য তুমি ভর্তি হতে পারো, এবং 5 মাসে যত যা ক্লাস হবে 1 বছর তোমার ভ্যালিডিটি থাকবে, 1 বছর ধরে কিন্তু সমস্ত রেকর্ড তুমি দেখতে পাবে। তো শুরু করি আজকের ক্লাস। অবশ্যই অ্যাপ ইনস্টল করো অ্যান্ড ব্যাচে এনরোল করো। কথা দিলাম, তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা দুর্দান্তভাবে কমপ্লিট করব, ইন ডেপথ স্টাডিজ করব। সেটা এসআই এক্সাম দাও ইন ফিউচার, কনস্টেবল দাও, কিংবা WBCS এর প্রিলিমস দাও, তাও কিন্তু তোমার হেল্প হবে, এতটুকু আশ্বস্ত করতে পারি, কারণ সেই লেভেলটা আমরা মেনটেন করব। যদি কেউ ক্লার্কশিপ বা ফুড এসআই এর জন্য নেয়, নিঃসন্দেহে নিতে পারে, তার রিজনিংটা দরকার নেই, সে রিজনিংটা দেখবে না, বাট বাকি ক্লাসগুলো তার প্রয়োজন, সেই লেভেলে আমরা করব। ওকে, শুরু করি তাহলে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কোন সঙ্গীত শিল্পী সম্প্রতি লক্ষ্মী নারায়ণ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্যারেলাল শর্মা, অপশন সি রাইট অ্যান্সার। তিনি হলেন একজন বলিউড মিউজিশিয়ান। প্যারেলাল শর্মা রিসিভড প্রেস্টিজিয়াস, মর্যাদাপূর্ণ লক্ষ্মীনারায়ণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, এবং মনে রাখবে তিনিও কিন্তু পদ্মভূষণ অ্যাওয়ার্ডও পেয়েছেন, যেটা হচ্ছে ভারতের 3rd হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। রাজেন্দ্র প্রসাদ গুপ্ত কোন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন? এই টার্মটা চেনা চেনা লাগছে, অ্যাডভোকেট জেনারেল। ইয়েস, আমরা অনেকবারই বলেছি অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। এটা WBP এসআইতে একবার এসছে এবং SSCতে অনেকবার এসছে। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটের কথা আমরা ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর 165 সংখ্যকে উল্লেখ আছে। স্যার, এটা তাৎপর্য কি বা এই পোস্টটা কিরকম? এটি হলো ভারতবর্ষের কোনো রাজ্যের তিনি হলেন হাইয়েস্ট ল অফিসার। হাইয়েস্ট ল অফিসার, এই জায়গায় শুধু হাইয়েস্ট ল অফিসার বললাম বলে যেন গুলিয়ে ফেলো না, কারণ তিনি কি কোনো রাজ্যের, ভারতবর্ষের কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা যদি বলে, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। তাকে কে নিযুক্ত করবেন? তাকে নিযুক্ত করবেন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর বা রাজ্যপাল। আরেকটা টার্ম তোমরা শুনে থাকবে এই হাইয়েস্ট ল অফিসার দিয়ে, যদি প্রশ্ন আসে কান্ট্রিজ হাইয়েস্ট ল অফিসার বা দেশের মুখ্য আইন বিষয়ক কর্মকর্তাকে, তাহলে উত্তর হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হলেন ভারতবর্ষের হাইয়েস্ট বা চিফ ল অফিসার। অ্যাটর্নি জেনারেল কত সংখ্যক আর্টিকেলে রয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে 76 সংখ্যক অনুচ্ছেদে, এবং অ্যাটর্নি জেনারেলকে প্রেসিডেন্ট নিযুক্ত করবেন। তাহলে চটপট তোমরা কমেন্ট করো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছে। তো রাজেন্দ্র প্রসাদ গুপ্ত কোন রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন? সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের জন্য সি। এবারে দেখো, সিনিয়র অ্যাডভোকেট রাজেন্দ্র প্রসাদ গুপ্তা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নিউ অ্যাডভোকেট জেনারেল অফ রাজস্থান। আমি একটু আগেই বলছিলাম যে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যপাল নিয়োগ করেন। তো এখানেই দেখতে পাচ্ছ রাজস্থানের যে গভর্নর আছেন কলরাজ মিশ্রা হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রসাদ, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ গুপ্ত। রাইট অ্যান্সার অপশন সি। রাজস্থানে দেখো ডেজার্ট জাতীয় উদ্যান রয়েছে, কেওলাদেও জাতীয় উদ্যান, মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান, রণথম্বর জাতীয় উদ্যান এবং সারিস্কা। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, যেটা কিনা পিঙ্ক সিটি নামে সর্বাধিক পরিচিত, এবং জয়পুর কিন্তু 2019 সালে, কবে বললাম, ব্যাক ইন 2019-এ ইউনেস্কোস দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদাও লাভ করে 2019 সালে, পরীক্ষাতে দেওয়া হয়।
আর রাজস্থানের যদি যোধপুর শহরের কথা বলি, যোধপুরকে বলে ব্লু সিটি, এটাও পরীক্ষাতে দেয়, এএনএমজি নেমে দিয়েছিল লাস্ট ইয়ার। তো রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা এবং রাজ্যপাল হলেন কলরাজ মিশ্র। এবং রাজস্থানে আছে খুব ফেমাস শিক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে কোটা শহর, লেডি কনস্টেবল এক্সামে দেওয়া হয়েছিল। কোটা শহর যে নদীর তীরে অবস্থিত তা হলো চম্বল। কোন নদীর তীরে? চম্বলের তীরে অবস্থিত কোটা শহর। ভারত সরকার এবং এডিবি, এডিবি মানে হচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলা যেটা ফিলিপিন্সে আছে, সেখানে এডিবির হেডকোয়ার্টার আছে। কোন নদীর তীরে বন্যা এবং ভাঙনের ঝুঁকি মোকাবেলায় $200 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি, সুবর্ণসিঁড়ি তার উপনদী, আসামে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে ব্রহ্মপুত্রের। তো কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি অপশন বি। দেখো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি একটা 200 মিলিয়নের লোন চুক্তি স্বাক্ষর করে। কি জন্য? মূলত ফ্লাড, বন্যা নিয়ন্ত্রণ এবং রিভার ব্যাংক ইরোশন, ইরোশন মানে হচ্ছে ক্ষয় পাওয়া, রিভার ব্যাংক বলতে নদী ভাঙন যেটা হয় সেটাকে প্রতিরোধ করার জন্য এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য। এবং এটা কোথায়? ব্রহ্মপুত্র রিভার বরাবর জুড়ে। কোন স্টেটে? অবভিয়াসলি আমাদের আসাম রাজ্যে। আর এডিবি সদর দপ্তর ম্যানিলাতে রয়েছে, যেটা কোথায়? ফিলিপাইনে। খুব পরীক্ষাতে দেওয়া হয়। দুবাইতে 2024 সালে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে কোন দেশ সম্মানিত অতিথি হিসাবে মনোনীত হয়েছে? তাহলে যদি অন্যভাবে প্রশ্নটা আসে যে 2024 সালে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় আয়োজিত হচ্ছে, কারেক্ট অ্যান্সার করতে হবে দুবাই। তাহলে সঠিক উত্তর ভারত, টার্কি এবং কাতার, উপরে তিনটে দেশকেই সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে ইন্ডিয়া, টার্কি অ্যান্ড কাতার হ্যাভ বিন ডিক্লেয়ার্ড দ্য গেস্ট অফ অনার অ্যাট দ্য 2024 ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, এবং যেটা কোথায় আয়োজিত হচ্ছে? দুবাইতে। এনপিসিআই এর অনির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মানে কি? মানে হলো নন এক্সিকিউটিভ চেয়ারম্যান। তার আগে আমরা মনে রাখি এনপিসিআই এর ফুল ফর্ম কি? ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা যে প্রচুর ইউপিআই ব্যবহার করি তারই মূল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর অনির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় কুমার চৌধুরী। অপশন এ রাইট আনসার। একটু ডিটেলে আমরা দেখি এই জায়গায় যে পয়েন্টগুলো জানতে হবে, সেটি হলো দ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই announced appointment of Ajay Kumar Chowdhury as non-executive chairman of the board and independent director of a period of 3 year, 3 বছর মেয়াদের জন্য এনপিসিআই এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হচ্ছে। প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে বা বিশ্ব ক্যান্সার দিবস? পরীক্ষাতে দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর হবে 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। মূলত ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েটই থাকে মূল উদ্দেশ্য। যদি ডিটেলে দেখি, ওয়ার্ল্ড ক্যান্সার ডে বা বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে। দ্য ডে এইম টু প্রমোট অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্যান্সার। এবং যদি আমরা এবছরের থিমের কথা বলি, সেটা হলো টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার, এটা হচ্ছে এবছরের থিম। প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? এটাও খুব ইম্পর্টেন্ট একটা ডে, বা ভারতে আমরা যেটাকে বলি ন্যাশনাল সায়েন্স ডে। সঠিক উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি। স্যার সিভি রমনের নাম ওতপ্রোতভাবে জড়িত, কেন? স্যার সিভি রমন কিন্তু ঘোষণা দেন রমন এফেক্ট আবিষ্কারের বিষয়, যার জন্য 1930 সালে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন প্রথম ভারতীয় হিসাবে পদার্থ বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রচুরবার প্রশ্ন আসে যে প্রথম ভারতীয় হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ কে পান, কোন সালে? 1930-এ স্যার সিভি রমন। অর্থনীতি বললে অমর্ত্য সেন। দেখো এখানে ডিটেল একবার দেখি। ন্যাশনাল সায়েন্স ডে বা এনএসডি ইজ সেলিব্রেট এভরি ইয়ার অন 28 ফেব টু কমেমোরেট দ্য ডিসকভারি অফ রমন এফেক্ট, রমন এফেক্ট আবিষ্কারের ঘটনার স্মরণে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার 28 ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণাই করে দেয় 1986 সালে। এই দিনে কি জন্য এই দিবসটা জাতীয় বিজ্ঞান দিবস? এই দিনে স্যার সিভি রমন অ্যানাউন্স করেন তার যে ডিসকভারি ছিল রমন এফেক্ট, যেটা স্ক্যাটারিং অফ লাইট, যার জন্য তিনি 1930-তে নোবেল প্রাইজও পান। এবং এবছরের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হলো ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। ইন্ডিজিনাস মানে দেশীয়ভাবে প্রস্তুত যে টেকনোলজি বা প্রযুক্তি ফর বিকশিত ভারত। তো রাইট আনসার হচ্ছে অপশন এ। আসন্ন 2024 প্যারিস অলিম্পিক, আমরা জানি 2020 অলিম্পিকের কথা,
ভারতের 7টি পদক সংখ্যা ছিল এবং 2020 এটা জাপানের কোথায় আয়োজিত হয়েছিল? টোকিওতে হয়েছিল। 2024 আমরা দেখব কোথায়? প্যারিস। তাহলে আসন্ন 2024 অলিম্পিক্স গেমসের জন্য ভারতের মশাল বাহক বা টর্চ ব্যারিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন নিম্নের কে? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা হলেন প্রথম ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে বা প্রথম ভারতীয় হিসাবে যিনি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছিলেন। প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক কিন্তু অভিনব বিন্দ্রাই পেয়েছিলেন 2008-এর, সেটা বেজিং অলিম্পিক ছিল। এরপর নীরজ চোপড়াও পাই, বাট তিনি সেকেন্ড হিসাবে। কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট বললে নীরজ চোপড়া আবার প্রথম, ওভারঅল সেকেন্ড, আর ওভারঅল অভিনব বিন্দ্রা কিন্তু প্রথম, এটা কিন্তু মনে রাখতে হবে। অভিনব বিন্দ্রা, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট অ্যাট অলিম্পিক গেম, হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ টর্চ বেরিয়ার। দেখতে পাচ্ছ এখানে পিকচার অ্যাট আপকামিং যে প্যারিস অলিম্পিক গেমস। তো রাইট অ্যান্সার হচ্ছে অভিনব বিন্দ্রা, অপশন সি। নিম্নের কে টাটা ডিজিটালের সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে নবীন তাহিলিয়ানি। টাটা গ্রুপ হ্যাজ অ্যানাউন্সড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নবীন তাহিলিয়ানি অ্যাজ নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর, যেটা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাশ করার জন্য প্রথম রাজ্য পরিণত হয়েছে কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারেক্ট আনসার হবে তাহলে ইউসিসি বিল ফার্স্ট পাস কোথায়? উত্তরাখণ্ড, অপশন ডি রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড সরকার পাসড দ্য ইউনিফর্ম সিভিল কোড বা সংক্ষেপে যেটাকে আমরা ইউসিসি বিল বলবো, স্টেট অ্যাসেম্বলি ইন দেরাদুন। উইথ দিস, এটার মাধ্যমে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, উত্তরাখণ্ড হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া টু ইনঅ্যাক্ট দ্য ইউসিসি বিল। তাহলে প্রথম রাজ্য হিসাবে ইউসিসি বিল পাশ করছে যে রাজ্য, তার হলো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান, ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক, বা অন্যভাবে বলতে গেলে আমাদের ওল্ডেস্ট বা প্রাচীনতম ন্যাশনাল পার্ক হচ্ছে এটা। লার্জেস্ট বললে লাদাখের হেমিস করবে কারেক্ট অ্যান্সার। গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান এবং ভ্যালি অফ ফ্লাওয়ার বা পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান রয়েছে। মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি, রাজ্যপাল হলেন গুরমিত সিং। কোন রাজ্যের, আচ্ছা এই কোশ্চেন্সটা আবার আমি প্রিভিয়াস লাস্ট দুটো ক্লাসে ঘুরছে, কারণ ইম্পর্টেন্ট অ্যাড করেছি, কারণ ভারত সরকার আবারও কিন্তু বিশিষ্ট কয়েকজনকে ভারতরত্নের জন্য ঘোষণা করেছে। দেখো ভারতরত্ন আমরা বলেছি বারবারই যে প্রথম যখন চালু হয় সে বছর 3 জন পেয়েছিলেন, চক্রবর্তী রাজাগোপালাচারী, স্যার সিভি রমন এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বশেষ দেওয়া হয়েছিল 2019 সালে। 2019 সালে পান ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি এবং নানাজি দেশমুখ। তারপর এবছর কিন্তু আমরা দেখেছি পরপর কয়েকটা ঘোষণা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু মুখস্থ রাখতে হবে। আপকামিং ডেজে বিরাট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসবে, ধরে রাখো। এমন কিছু কিছু কোশ্চেন থাকে যে শিওর কনফার্ম আসবে, তো এইগুলো হচ্ছে সেই ধরনের প্রশ্ন যেটা কোনো না কোনো শিফটের এক্সামে তোমাদের দেখতে পাবে তোমরা। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কর্পূরী ঠাকুর, ফরমার বিহার চিফ মিনিস্টার। এটা আমরা অলরেডি আলোচনা করেছি। তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন প্রমিনেন্ট সোশ্যালিস্ট লিডার। এরপরে আমরা আরো জেনেছিলাম দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন বা ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেতে চলেছেন নিম্নের কে? এল কে আডবাণী, রাইট অ্যান্সার লালকৃষ্ণ আডবাণী। এখানে আমরা দেখেছিলাম যে ভেটারেন লিডার শ্রী লালকৃষ্ণ আডবাণী, যাকেও কিন্তু ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা ভারতরত্নের জন্য ঘোষণা করা হয়, এটা আমরাও জেনেছি। আজকে জানবো একটি নতুন প্রশ্ন, ভিভিভিভিআই 3-4 স্টার দিয়ে রাখতে পারো, খাতাতে তুলে নাও। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন নিম্নের কে বা কারা? এগুলো থেকে পরবর্তীকালে ইন্ডিভিজুয়াল আকারেও কোশ্চেন্স আসবে যে পিভি নরসিমহা রাওকে কত সালে ভারতরত্নের জন্য ঘোষণা করা হলো। ওকে, যেমন 3 জনই নামই ঘোষণা করা হয়েছে, তো ওপরের সকলেই নামগুলোর সঙ্গে একটু সবাই মুখস্থ করে নাও। পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং এবং ডক্টর এম এস স্বামীনাথন, নামগুলো সকলের কাছে পরিচিত হোপফুলি। ফরমার পিএমস পিভি নরসিমহা রাও অ্যান্ড চৌধুরী চরণ সিং অ্যান্ড আমাদের এমিনেন্ট এগ্রিকালচারের জন্য বিরাট বিখ্যাত বা ভারতের সবুজ বিপ্লবের জনক যাকে বলা হয় এম এস স্বামীনাথন, সম্প্রতিকালে তাই তিনি প্রয়াত হন।
খুব ইম্পর্টেন্ট এই জন্য। তো এই তিনজনকেই কিন্তু ভারতরত্ন দেওয়া হচ্ছে। আর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে, তিনজন গ্রেট পার্সোনালিটিকে ভারতরত্নে সম্মানিত করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং তিনজনকেই কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। কারা কারা? চৌধুরী চরণ সিং, পি.ভি. নরসিমা রাও, ডক্টর এম.এস. স্বামীনাথন। তাহলে এম.এস. স্বামীনাথন তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক। এটা নিয়ে আমি একটু পরে আবার আসছি। এবং এখানে যে কি পয়েন্টগুলো মনে রাখতে হবে বলেছিলাম যে 1954 সালে ভারতরত্ন প্রথম প্রবর্তিত হয়, 1954 সালে প্রথম এই তিনজন পান। এবং এই যে জায়গাটা আজকে তোমরা দেখলে যে এই তিনজনকে মরণোত্তর ভারতরত্নর জন্য ঘোষণা করা হয়েছে। সিমিলারলি 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান। এই কোশ্চেন্সটা অনেকবারই কিন্তু পরীক্ষাতে এসছে যে প্রথম মরণোত্তর ভারতরত্ন কাকে দেওয়া হয়। লাল বাহাদুর শাস্ত্রী। কনিষ্ঠতম প্রাপক হলেন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ভারতরত্ন প্রাপক প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই যে আমরা দেখলাম যে ভি নরসিমা রাও, কিংবা আগের স্লাইডে আমরা দেখলাম চৌধুরী চরণ সিং প্রাইম মিনিস্টার ছিলেন ফরমার। তো তারা যেমন পেয়েছেন, তেমনি যদি প্রশ্ন আসে প্রথম প্রধানমন্ত্রীকে, তো অবভিয়াসলি জওহরলাল নেহেরু তিনি পেয়েছিলেন। প্রথম রাষ্ট্রপতির মধ্যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম মহিলা আর মধ্যে থেকে ইন্দিরা গান্ধী। নেক্সট, মনীন্দ্র মোহন শ্রীবাস্তব। আচ্ছা, সম্প্রতিকালে দেখবো আমরা ভারতের বেশ কয়েকটা রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস চেঞ্জ হয়েছে। দেখো, চিফ জাস্টিস ভারতবর্ষের কোনো একটা রাজ্যের প্রধান বিচারপতি যিনি হয়ে থাকেন সংশ্লিষ্ট হাইকোর্টের। তো এই জায়গায় বলে রাখি, ভারতবর্ষে বর্তমানে টোটাল নাম্বার অফ হাইকোর্ট বললে 25টা ভারতবর্ষে বর্তমানে আমরা হাইকোর্টের সংখ্যা দেখবো। কেন স্যার 28টা রাজ্য, 8টা ইউটি, 25টা? কারণ 2 or more স্টেটের জন্য কমন হাইকোর্টের বিষয় রয়েছে, যেমন গুয়াহাটি হাইকোর্ট শুধুমাত্র আসাম নয়, আরও কয়েকটা রাজ্যের কাজ করে। যেমন আমাদের কলকাতা হাইকোর্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আন্দামান নিকোবরেরও কাজ করে। ওকে, তো এরকম ইম্পর্টেন্ট। যেমন বম্বে হাইকোর্ট সিমিলার। তো মনীন্দ্র মোহন শ্রীবাস্তবকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? সঠিক উত্তর হবে রাজস্থান। আচ্ছা, এই প্রসঙ্গে মনে রাখবে হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ আমি আজকে বলবো না, লাস্ট ক্লাসে বলেছিলাম, অনেকবার পরীক্ষাতে এসেছে। WBCS এর মতো পরীক্ষায়ও দিয়েছি এই কোশ্চেন। চটপট কমেন্ট করো। তাহলে জাস্টিস মনীন্দ্র মোহন শ্রীবাস্তব ওয়াজ সর্ন ইন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ রাজস্থান হাইকোর্ট। পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কে? সঠিক উত্তর হবে যতীন্দার আওলাখ। তিনি পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন। উত্তরাখণ্ড হাইকোর্ট, পরবর্তী প্রশ্নটাও ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি, যেমন আমরা ফতেমা বিবির নাম শুনেছি, কিংবা আমাদের কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন মঞ্জুরা চেল্লুর, প্রথম মহিলা বিচারপতি মঞ্জুরা চেল্লুর, পরীক্ষাতে প্রচুরবার এসেছে। সিমিলারলি উত্তরাখণ্ড হাইকোর্টেও কিন্তু আমরা নতুন হিস্ট্রি ক্রিয়েট হয়েছে দেখলাম যে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন কে? ঋতু বাহারি। রাইট অ্যান্সার অপশন এ। তো দেখে রাখবো, জাস্টিস ঋতু বাহারি টুক ওথ অ্যাজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি তিনি গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড গুরমিত সিং, অর্থাৎ উত্তরাখণ্ডের বর্তমান গভর্নর তিনি নিযুক্ত আছেন। তিনি কিন্তু তার ওথ বা শপথ বাক্য পরিচালনা করেন। যেমন ভারতরত্নের পুরস্কারের কোশ্চেনগুলো এরকম ইন্ডিভিজুয়াল আকারেও আসতে পারে, যে ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতরত্ন দেওয়া হবে। তিনি কোন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্ব? অবশ্যই এখানে এগ্রিকালচার, কারণ তিনি ছিলেন এমিনেন্ট এগ্রিকালচার সায়েন্টিস্ট। তিনি ছিলেন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী দেশের একজন, তিনি ছিলেন কিন্তু এম.এস. স্বামীনাথন। মূলত ভারতের কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লবের যে ঘটনা ঘটেছিল, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে উচ্চ ফলনশীল কিসের বৃদ্ধি হয়েছিল? গমের বৃদ্ধি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে তিনি সুপরিচিত। যেমন ডক্টর ভার্গিস কুরিয়েন ভারতে কিন্তু হোয়াইট রেভলিউশনের জনক হিসেবে পরিচিত। ইভেন ওয়ার্ল্ডের ক্ষেত্রে যখন সবুজ বিপ্লবের কথা আসবে তখন নরম্যান বোরলগকেই বলা হয় সেই বিপ্লবের জনক। ভারত ও কোন দেশকে সাফ অনূর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে? এটা আমি নিউজ আর্টিকেল পড়ছিলাম, বারবারই টাই হচ্ছিল। তো সেই হিসাবে তো কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? তো ভারত ও কোন দেশকে, তো অবভিয়াসলি ভারত তো চ্যাম্পিয়ন, তার সাথে যৌথভাবে দুটো দেশকেই, ভারত ও বাংলাদেশকেই কিন্তু ঘোষণা করে। তো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওয়ার ডিক্লেয়ার্ড জয়েন্ট চ্যাম্পিয়ন্স অফ সাফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো ভারত এবং বাংলাদেশ উভয়। বাংলাদেশের রাজধানী কি হয়ে যাবে? ঢাকা। কারেন্সি হচ্ছে বাংলাদেশের টাকা। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। সপ্তম ভারত মহাসাগর সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া।
দ্য 7th এডিশন অফ ইন্ডিয়ান ওশান কনফারেন্স বিং হেল্ড ইন পার্থ, অস্ট্রেলিয়াতে। এবং এর জন্য আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন এস জয়শঙ্কর, তিনি কিন্তু অ্যাটেন্ড করছেন এই সামিট বা এই মহাসাগর সম্মেলনটি বা কনফারেন্সটি। স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতে এআই ব্যবহারের জন্য, এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য মহারাষ্ট্র সরকার কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো অবভিয়াসলি লার্জেস্ট সার্চ ইঞ্জিন জায়েন্ট, টেক জায়েন্ট গুগলের সঙ্গে। সুন্দর পিচাই গুগলের সিও। তো গুগল পার্টনার্স উইথ গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র টু ইমপ্লিমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন, এগ্রিকালচার, হেলথ কেয়ার এবং আরো বিভিন্ন সেক্টরে হয়তো করবে ফিউচারে। রাইট অ্যান্সার ইজ গুগল। আচ্ছা, ছোট্ট একটু ইনফরমেশন শেয়ার করে দিই। প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন ব্যাচ শুরু হচ্ছে। আচ্ছা, এবারে এই নতুন ব্যাচ নিয়ে অনেকের ডাউট আছে। কেউ ক্লার্কশিপের জন্য এক্সাম দেবে, কেউ ফুড এসআই দেবে। দেখো, তারা কি এই ব্যাচটা নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আর অবভিয়াসলি ডাব্লিউপি যে কোনো এক্সাম, সেটা এসআই হোক, ওয়ার্ডার হোক, এক্সাইজ হোক ইন ফিউচার, কিংবা আমাদের কনস্টেবল, লেডি কনস্টেবল হোক, সকল পরীক্ষার জন্য মেইন হচ্ছে যে 4টে সাবজেক্ট। সেই 4টে সাবজেক্ট আমরা এখানে ইন ডেপথ অ্যানালিসিস করে পড়াবো। বিশেষ করে জিকে জিএস এর পার্টের অনেকটা পোর্শন আমার কাছে থাকবে এই ব্যাচে। জিওগ্রাফির পার্ট আমি দেখব, আমি হিস্ট্রির পার্টের মেজর পোর্শন দেখব। তো হোপফুলি এই ব্যাচটা দুর্দান্ত একটা হবে, যেমন ডবল ম্যাথ সেট ক্লাস পাবে এই ব্যাচে। নিঃসন্দেহে এই ব্যাচটা আমি বলবো। আর একটা কথা, গতদিন 2022-এর কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ছাত্রছাত্রীরা পাশ করে। আচ্ছা, ইউটিউবে তো প্রচুর চ্যানেল দেখবে, প্রচুর জায়গায় আপডেট দেওয়া হয়, প্রচুর জায়গায় খবর দেওয়া হয়। কাদের চ্যানেলের কমেন্ট সেকশনে দেখবে তো সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী কমেন্ট করে যে স্যার আমি সিলেক্টেড, থ্যাঙ্কস আলামিন স্যার, থ্যাঙ্কস টিডব্লিউএস। শিওর এটা দা ওয়ে অফ সলিউশন হবে। ভিডিও হয়তো অনেক জায়গায় দেখে, ভর্তি হওয়ার টাইমে ঠিক টিডব্লিউএস এ আসে, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। কারণ আমরা সেই কোয়ালিটি কন্টেন্ট, এটা অবজার্ভ করেছিলাম কেন জানো, বেশ বছরখানি আগে চারিদিকে ইউটিউবে ভিডিও ছড়িয়ে দিয়েছে যে রেলে টিটি নিয়োগ হবে, বিরাট শূন্য পদ, রেলে বিরাট নিয়োগ। এবারে ভর্তির জন্য আমাদের হেল্পলাইনে 6 মাস আগে বোধহয়, কারণ 1 বছর আগে তো আমাদের অ্যাপই ছিল না, তো মাস 6 আগে খুব সম্ভবত। তো এবারে আমাদের অ্যাপে ফোন আসা শুরু হলো আমাদের হেল্পলাইনে যে স্যার চারিদিকে খবর শুনছি টিটি নিয়োগ হবে, টিটির ব্যাচ করেন। সেম আরপিএফ এর জন্য আমাদের কাছে কল আসা শুরু হয়েছে, স্যার আরপিএফ এর খবর শুনছি, আরপিএফ এর এদিন। বুঝতে পেরেছো? তো নিঃসন্দেহে এটা আমার গর্বের মোমেন্ট, কারণ আমি মেহনত করেছি, আমার সঙ্গে ওই ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফুটেছে। আমি হয়তো সামান্য হেল্প করেছি, সে পরীক্ষা দিয়েছে, 100% কন্ট্রিবিউশন তার, কিন্তু তার সাকসেসের পিছনে আমি একটা সামান্য এলিমেন্ট হতে পারে, খুবই আনন্দিত বা গর্বিত এটা আমার জন্য। তো এই যে ব্যাচ জয়েন করলে তুমি চাকরি পেয়ে যাবে, একদমই না। পড়তে তোমাকে হবে, আমরা তো গাইড করবো। আমি আগের দিন যেন কোথায় একটা বলছিলাম, আইলাম গুলে খাইয়ে দেওয়া তো আমাদের কাজ, বাকি গিলতে তো তোমাকে হবে। আমি এই নাও শরবত করে দিলাম, নাও খাও, শরবতটা তোমাকে খেতে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ব্যাচে নিঃসন্দেহে নো ডাউট ভালো পড়ানো হবে। একটু আমাদের সম্পর্কে খোঁজ খবর করে নাও। আর একটা জিনিস অবজার্ভ করলাম রিসেন্ট টাইমে, আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট স্টুডেন্ট হয়। রেফার্ড স্টুডেন্ট বলতে যারা কোয়ালিফাই করে যায় বা যারা টিডব্লিউএস এ কোনো না কোনো ব্যাচ পড়েছে, তো তারা অন্যান্য নিউ স্টুডেন্টদেরকে বলে দেয়। তো কেউ পাড়ায় পাশ করলে হয় না, দাদা তুমি কোথা থেকে পড়েছিলে, তো তারাই টিডব্লিউএস এ রেফার করে এবং আমাদের কাছে এসে বলে যে দাদা, আমাদের একটা দাদা আমাদের চাকরি পেয়েছে, তিনি বললো যে আপনাদের এখানে ভালো পড়ানো। তো এগুলো দেখে আমার জন্য আনন্দের মোমেন্ট। অ্যান্ড তোমাদেরকেও বলবো অবশ্যই এই ব্যাচটা এনরোল করতে পারো। 5 মাস পড়ানো হবে, তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে নিও। আমরা ন্যূনতম একটা ফিস রাখার চেষ্টা করি, যাতে গ্রাম টু গ্রাম, দেখো আমাদের এতগুলো টিচার্স এর পিছনে থাকে, এবং যে পরিমাণ আমরা অ্যামাজনের এডব্লিউএস সার্ভার ইউজ করি, একবার একটু গুগল সার্চ করে নিও কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভ্যালুয়েবল সার্ভার। কোনোদিন তোমার ক্লাস আটকাবে না বা হবে না, বা কোনোদিন কোনো গন্ডগোল হবে না, মানে এত দামি সার্ভার আমরা ইউজ করি। তো প্রচুর কস্ট এর পিছনে, স্মার্ট বোর্ডে, ডিজিটাল বোর্ডে ক্লাস বা লটস অফ থিং। তো আমরা তোমাদেরকে 5 মাস সার্ভিস দেবো। কোন কোচিং সেন্টারে এমন দেবে গো? 5 মাস পড়াবো, 5 মাস পড়াবো, সোম থেকে শনি আমরা পড়াবো। নতুন ব্যাচ শুরু হচ্ছে, তাই দুটো কথা বলছি, একটু মন দিয়ে শুনতে পারো। সোম থেকে শনি আমরা পড়াবো 5 মাস। এবং এবং তোমাকে 5 মাসে আমাদের অ্যাপ বন্ধ হয়ে যাবে তা না, কারণ 1 বছর ধরে তুমি সেই ক্লাসের রেকর্ড দেখতে পাবে। অর্থাৎ প্রকৃতপক্ষে তুমি 1 বছর ধরে আমাদের অ্যাপ ইউজ করবে, আমাদের সার্ভার ইউজ করবে, তার যে কস্ট, আমাদের এই ব্যাচের যে প্রাইস, সেটা আজকের ডেটে, আজকে যদি তোমরা নাও ডিসকাউন্ট চলছে, তাই বলে দিলাম 1399, 1399 টাকায় 5 মাস। অনেক জায়গায় দেখবে থাকে চাকরি পেয়ে গেলে কিছু মিষ্টি মুখ করে দাও, কিছু
ডোনেট করে দেয়, এসব কিচ্ছু নেই, বা কোনো মাসিক ফিজ নেই মক টেস্টের জন্য। যেমন ব্যাচের স্টুডেন্টদের এই কারেন্ট অ্যাফেয়ার্স একদম ফ্রিতে দিয়ে দিয়েছি, ওদের এসব বলতে হবে না ছোটোখাটো বিষয়। বাট যারা নন স্টুডেন্ট তাদেরকে 23 টাকা দিয়ে পারচেস করতে হচ্ছে। তো ব্যাচে তুমি জয়েন করলে আমি এই ব্যাচে মক টেস্ট অফার করব, সেসব যারা ব্যাচে জয়েন করবে বুঝতে পারবে। তো তোমাদেরকে আমি এনকারেজ করব, বাবা মাকে দেখাও বা তাদেরকে বলো যে এই ব্যাচ আলামিন স্যার লঞ্চ করেছে, আমি কি জয়েন করব। তাদেরকে দেখাও আমাদের ক্লাস, তিনারা নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট দেবেন। 1399 টাকা ফিস ফর 5 মান্থ, ওয়ান টাইম পেমেন্ট। আমাদেরকে স্ক্রিনশট বা কিছু পাঠাতে হবে না, অ্যাপ্লিকেশনে গিয়ে ডাইরেক্ট পেমেন্ট করে ভর্তি হয়ে নেওয়া যাবে। আর গাইড ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে, বা কমেন্টে আমি পিন করে দেবো, কিভাবে ভর্তি হবে সেই প্রসেস দেখে নেবে। চলো, কে গৌহাটি হাইকোর্ট, যেমন এই গৌহাটি হাইকোর্টটা একটা টু অর মোর স্টেটের যে কমন হাইকোর্ট, সেটা এই গৌহাটি হাইকোর্টেও আমরা দেখতে পাই। প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন। তো ওহো, আমার এই জায়গায় অ্যানিমেশন রং হয়েছে, কারণ রমেশ সিনহা হবেই না, আমি দেখেই বুঝতে পেরেছি। এই যে জাস্টিস বিজয় বিষ্ণই। তো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। আমি অ্যানিমেশনটা ঠিক করে নিই, গিভ মি এ মিনিট, নাহলে এটা আবার পরে নষ্ট হয়ে যাবে। ওকে, তো রাইট অ্যান্সার বিচারপতি বিজয় বিষ্ণই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্প্রতি, আচ্ছা এটা আমরা করলাম না, এয়ারবাস লাস্ট দিনে করিয়েছিলাম এটা, তো টাটার সঙ্গে। হ্যাঁ, এটা আমরা লাস্ট দিন করিয়েছিলাম যে এয়ারবাস হেলিকপ্টার সেট আপ হবে ফাইনাল অ্যাসেম্বলির জন্য কোথায়, ইন্ডিয়াতে টাটা গ্রুপের সঙ্গে পার্টনারশিপের জন্য এয়ারবাস বিমান নির্মাতা কোম্পানি। সিনিয়র ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপ হলো 2024, সেখানে স্বর্ণপদক 55 কেজি বিভাগে কে জিতেছে? তো অবভিয়াসলি ভিনেশ ফোগাট ইজ দ্য রাইট আনসার। তো ভিনেশ ফোগাট উইন্স গোল্ড মেডেল, স্বর্ণপদক জিতেছেন 55 কেজি ক্যাটাগরিতে সিনিয়র ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে হয়েছে? আহা, এটাও রিপিট হলো, রাইট অ্যান্সার প্রীতি রাজাক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট দিয়ে রাখো, মানে পরীক্ষাতে আসার মতো। প্রীতি রাজাক বিকামস দ্য ফার্স্ট ওমেন সুবেদার অফ ইন্ডিয়ান আর্মি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের জন্য তার নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগের ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর মিও ওকা, রাইট অ্যান্সার অপশন বি। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ অ্যাপ্রুভড মিও ওকা অ্যাজ ইটস নিউ ডাইরেক্টর ফর ইন্ডিয়া। তিনি এই যে তাকক উনিশিকে স্থলাভিষিক্ত করছেন, যাকে প্রমোট করা হয়েছে এডিবি ডাইরেক্টর জেনারেল হিসেবে সাউথ এশিয়ায় অ্যাট ম্যানিলা, যেটা ফিলিপিন্স হেডকোয়ার্টার। এই ছিল এই পর্বের মধ্যে আলোচনার বিষয়। যতটুকু এক্সামের জন্য দরকার ততটুকু। অনেক সময় নতুন স্টুডেন্টরা বুঝতে পারে না, বলে স্যার আরো প্রশ্ন করার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এখন প্রতিদিন প্রচুর ঘটনা ঘটে যাচ্ছে, দরকার নেই। যতটুকু মোটামুটি আমার ইম্পর্টেন্ট হয়, ইভেন কোনো কিছু যদি আমার বাদও চলে যায় না এই উইকের, আমি সেটা আবার পরের উইকে টেনে অ্যাড করে দিই। ওসব নিয়ে ভাবতে হবে না, যা করাচ্ছি করে যাও তোমাদের এক্সামের জন্য। আর ব্যাচের কথা কি বলবো, অনেক কথাই বলেছি, চাইলে জয়েন করতে পারো। অল দ্য বেস্ট, বাট পড়াশোনার মানসিকতা নিয়ে এসো। আদারওয়াইজ যে ব্যাচ ভর্তি হলাম মানে নোটস পেয়ে যাবো, আমি সব পড়ে ফেলবো, ওরকম না। ডেলি রেগুলারলি তোমাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তুমি যদি সময় দিতে পারো, হ্যাঁ, ব্যাচে, আর নিজে সেলফ স্টাডি থাকবে ওই রকম 2-3 ঘন্টা, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। 5 মাস পড়ো, 5টা মাস দাও আমাকে, আশা করি তোমার সিলেকশন হবে। বাট খাটতে হবে, কারণ দিন দিন কাট অফ না এরকম ঊর্ধ্বগতি হচ্ছে, ডাউন হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে সেই মতো প্রস্তুত করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। অনেকদিন বলি না, বাট আজকে বলছি, চ্যানেলটা একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি যে চ্যানেল, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লেলিস্ট সেকশনে গেলে আমার প্রচুর ক্লাস পেয়ে যাবে, সেখান থেকে আমাদের প্রিভিয়াস ক্লাসও তোমরা দেখতে পারো ওয়াইটি থেকে। থ্যাংক ইউ, টাটা।